আমি সুকন্যা ব্যানার্জি। এই মুহূর্তে আমি এসেছি আইএমকেতে ডিরেক্টর অফ স্ট্রোক ডক্টর অপ্রতিম চ্যাটার্জির সাথে কিছু কথা বলে নেবো আমরা। গতকাল ওয়ার্ল্ড স্ট্রোক ডে ছিল, সেই উপলক্ষে আজকে আমার এখানে আসা, ডক্টরের সাথে কিছু কথা আমরা শেয়ার করবো। ডাক্তারবাবু, আমি যেটা প্রথম জানতে চাইবো যে স্ট্রোক আর হার্ট অ্যাটাক, এই দুটোর মধ্যে বেসিক তফাৎটা কি? হ্যাঁ, হার্ট অ্যাটাকে যেমন হার্টের একটা প্রধান ধমনী যেটা দিয়ে হার্টে রক্ত সরবরাহ হয়, সেটি কোনোভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে হার্টের যে মাংসপেশি সেটা আস্তে আস্তে করে পচন ধরতে শুরু করে এবং তার কার্যকারিতা নষ্ট হয়। তাই জন্য হার্টের ফাংশন নষ্ট হওয়ার জন্য সেই জিনিসটা আস্তে আস্তে বিকল হয়ে যায় এবং মানুষের জীবন সঞ্চয় হয়। এটাকে বলা হয় হার্ট অ্যাটাক, খুব সহজভাবে বোঝানো। সেই একই জিনিস যদি ব্রেনে আমরা প্রজেক্ট করি, তাহলে ব্রেনের যে রক্তের ধমনী সেটি যদি কোনো কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে একইভাবে ব্রেনে পচন ধরবে, সেইটাকেই ব্রেন অ্যাটাক বা স্ট্রোক বলে। যে ধরনের স্ট্রোকের কথা ব্রেনে বললাম তাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক, কারণ সেটা রক্তের ধমনী কোনো একটা রক্তপিণ্ড দ্বারা বন্ধ হওয়ার জন্য হচ্ছে। আর আরেক ধরনের স্ট্রোক হয় যেখানে রক্তের ধমনী ফেটে রক্তক্ষরণ হয় ব্রেনের মধ্যে, তাকে বলে হিমোরেজিক স্ট্রোক। এই দুয়ের মধ্যে প্রথমটা, অতএব রক্তপিণ্ড জমে রক্তের নালী বন্ধ হয়ে যে স্ট্রোক হয়, ইসকেমিক স্ট্রোক, সেটাই প্রিডমিনেন্ট অলমোস্ট টু দ্য এক্সটেন্ট অফ 85%। আচ্ছা স্যার, এটা স্ট্রোক তো কিউরেবল নয়, মানে এর রেমিডিটা কি? মানে এটাকে কতটা কন্ট্রোল করা যেতে পারে, বা হলে তার মানে প্রোটেকশনটা কিভাবে নেওয়া? মানে প্রথমেই বলে দিই, এটি সম্পূর্ণ ভুল ধারণা যে স্ট্রোক কিউরেবল নয়। আচ্ছা, নিউরোলজির যে কটা অসুখ কমপ্লিটলি কিউরেবল বা ম্যাজিক্যালি কিউরেবল, বলবো ম্যাজিক্যালি কিউরেবল, তাদের মধ্যে অন্যতম স্ট্রোক। কিন্তু সেটা সবকিছুই আমি বরাবর বলি ডিপেন্ড করে একমাত্র একটা জিনিসের উপর, ডাক্তারের উপরও নয়, হাসপাতালের উপরও নয়, শুধুমাত্র ডিপেন্ড করে পেশেন্ট রিলেটিভের সচেতনতার উপর। কতটা গুরুত্বপূর্ণ, পেশেন্ট রিলেটিভ যদি সচেতন হন, যে স্ট্রোকের লক্ষণ দেখে বুঝবেন, যেমন ধরুন হঠাৎ করে মুখ বেঁকে যাওয়া, হাত অবশ হয়ে যাওয়া, হাত বা পা কমজোর হয়ে যাওয়া, কথোপকথন জড়িয়ে যাওয়া বা না বুঝতে পারা, যেগুলোকে আমরা FAST বা ফাস্ট সিমটমস বলি, সেইগুলো যদি বাড়ির লোক সচেতন হন, অনেক ক্ষেত্রেই এদের কারোর না কারোর স্ট্রোকের কোনো না কোনো কনফারেন্স বা CME বা ডাক্তারের মুখে শুনেছে, বা পাড়া প্রতিবেশীতে তাদের স্ট্রোক হয়েছে তারা জানে। এইরকম সচেতন ব্যক্তি যদি কোনো স্ট্রোকের পেশেন্টকে দেখেন, তারা সঙ্গে সঙ্গে যদি স্ট্রোক হাসপাতালে এই রোগীকে নিয়ে যান, যেখানে রক্তের ধমনী সঙ্গে সঙ্গে খুলে দেওয়া সম্ভব হয়, তাহলে এটা কিউরেবল, কমপ্লিট কিওর, ম্যাজিক্যাল কিওর, এমনকি সঙ্গে সঙ্গে রোগী সম্পূর্ণ কিওর হয়ে যাওয়া সম্ভব। আপনারা স্ট্রোকের ডেটে আজকে দেখলেন যে আমাদের সাথে কতজন স্ট্রোক সার্ভাইভার এসেছে, সবাইকে তো আনা সম্ভব হয় না, আমরা রিকোয়েস্ট করে 5 জনকে আনতে সক্ষম হয়েছি। তো তাদের মধ্যে এমন এমন কয়েকজন রয়েছেন যারা মানে স্ট্রোক হয়ে কথোপকথন বন্ধ হয়ে গেছে, ডান দিকের হাত পা পড়ে গেছে, বা ওয়াইফ মানে কোনোভাবে নার্সিং স্টাফের সাথে রিলেশনের জন্য তিনি সচেতন ছিলেন, এবং বা তার বাবা মার স্ট্রোক হয়েছে বলে সচেতন ছিলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান, ক্লট বেরিয়ে যায় 10 মিনিটের মধ্যে ব্রেনের ধমনী, এবং পেশেন্টের কথোপকথন এবং হাত পা নর্মাল হয়ে যায়, টু দ্য এক্সটেন্ট কি বাকি লোক যখন আসে তারা ডিনাই করে যে কিছুই তো ছিল না। তো এটা এতটাই ম্যাজিক্যাল কিওর হতে পারে যদি আমরা সঠিক চিকিৎসা করতে পারি। অ্যাকচুয়ালি আমরা অনেকেই ব্যাপারটা জানি না, আমাদের একটা ভয় ভীতি নিয়ে আমরা সবসময় থাকি যে স্ট্রোক হলে সেটা হয়তো কিউরেবল নয়, এটা আমরা সবসময় ভয় পেয়ে থাকি। তো সেই জন্য আপনার কাছ থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে স্ট্রোক ইজ ডেফিনেটলি কিউরেবল 100%। আচ্ছা, আর আরেকটা কথা, স্ট্রোক ইউজুয়ালি আমরা তো এখন দেখি সব বয়সেই যে কোনো অসুস্থতা হচ্ছে, এবং মানুষের ডেথও হচ্ছে বিভিন্ন এজে, এখন ইয়াংদেরও হচ্ছে, বয়স্কদের হয়। তো সেখানে এক্স্যাক্টলি কোন এজ গ্রুপে বেশি ঝুঁকি থাকে স্ট্রোকের? মানে ধরুন যদি কোনো এজ গ্রুপ, আগে যেরকম আমরা বয়স্ক লোকেদের স্ট্রোক হয় এগুলো ভাবতাম, এখন যত দিন যাচ্ছে তত ইয়াংদের মধ্যে স্ট্রোক দেখছি। তো কোনো নির্দিষ্ট এজ না ধরাই ভালো। তাও বলতে পারেন 40-এর ওপরে আপনাকে সতর্ক হতে হবে আজকে। 40-এর নিচে হলেও যে আপনি বাকি রিস্ক ফ্যাক্টর যদি থাকে, যেমন সুগার আছে, প্রেশার আছে, বা ফ্যামিলিতে হাই রিস্ক অফ স্ট্রোক আছে 2 জনের বেশি, তাহলে কিন্তু আপনাকে আগে থেকে স্ট্রোক স্ক্রিনিং বা স্ট্রোকের রিস্ক আছে কিনা ডাক্তারবাবুকে দেখানো দরকার। 40-এর পর তো ডেফিনেটলি আপনার রিস্ক ফ্যাক্টরে সচেতন হওয়া প্রয়োজন। আচ্ছা, আর অ্যালকোহলের সাথে কি এর কোনো যোগাযোগ আছে সরাসরি? সরাসরি মানে ডাইরেক্ট রিস্ক ফ্যাক্টরের মধ্যে, মানে বাকি রিস্ক ফ্যাক্টরের মতন না হলেও অ্যালকোহলের মতন টক্সিন ডেফিনেটলি ব্রেনের ডিজেনারেশন করে, এবং কিছুটা তো ভ্যাসকুলার রিস্ক ফ্যাক্টর আছেই। আচ্ছা, আর অন্যান্য কি সাবস্ট্যান্স
অ্যাবিউজের জন্য হয়। হ্যাঁ, অ্যাবিউজের জন্য হতে তো পারে। স্মোকিং তো আমরা সবাই জানি, স্মোকিং এর সাথে ডাইরেক্টলি রিলেটেড। এছাড়া মনে রাখবেন যে ক্যানাবিস, মারিজুয়ানা, এরকম অ্যামফেটামিনের মতন ওষুধ, এইগুলো কিন্তু অ্যাডিকশনে স্ট্রোকের হতে পারে। আর একটা খুব বলাই বাহুল্য, যখন আপনি এই কথাটা তুললেন, আপনি ধরুন নন স্মোকার, অথচ আপনি এমন একটি জায়গায় বাস করছেন, ধরুন দিল্লি বা আমাদের কলকাতা, যেখানে AQI, যেটা কিনা পলিউশন স্কোর, সেটা একটা নির্দিষ্ট সময় সীমার ওপরে, তাহলে কিন্তু কালকেই এই পেপারটা আমরা পড়ছিলাম, খুব ইন্টারেস্টিং, বলছে 20 থেকে 30টা সিগারেট খাওয়ার সমান পার ডে, 20 to 30 cigarettes if the AQI is more than 200, যেটা আচ্ছার আমাদের হয়ে থাকে। তার মানে পলিউশন, আপনি স্মোকার নন, আপনি কোনোদিন স্মোকিং করেননি, অথচ এমন একটা জায়গায় বাস করছেন যেখানে তার পলিউশনের মাত্রা সীমার যথেষ্ট উপরে, সুতরাং আপনি 20 থেকে 30টা সিগারেট, which is a huge number per day, সেটা সমান সমান রিস্ক ফ্যাক্টরে চলে যাচ্ছেন ফর হার্ট অ্যাটাক, ফর স্ট্রোক। সো জাস্ট ইমাজিন। সত্যি তাই। আর এটা খুবই মানে একটা ভাইটাল পয়েন্ট আপনি যেটা তুলে ধরলেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যানাবিস থেকে কি হতে পারে, মানে ক্যানাবিসটা কিভাবে? তখন ক্যানাবিসে আমরা কিছু পেশেন্ট পাই স্পেসিফিক্যালি নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এবং কি হয়, ক্যানাবিসের মতন ওষুধ বা ড্রাগস যেটা করে, অনেক সময় এই যে বিভিন্ন ফর্মগুলো, ওরা ব্রেনের যে রক্তের নালী সেগুলোকে ইনফ্লেম করতে পারে। তাতে মানে ওই গাঞ্জা বা যে অ্যাডিকশন গুলো থাকে, ওপিয়াম, হোয়াটএভার, তাতে অনেক সময় এইগুলোতেও কি হয়, এই সাবস্টেন্স অ্যাবিউজ গুলোতে ব্রেনের ওয়ালের, ভেসেল ওয়ালে ইনফ্লামেশনের জন্য রক্তের নালী ধমনী অনেক সময় বন্ধ হওয়ার প্রবণতা দেখা যায়। তো এই ক্ষেত্রে অনেক সময় স্ট্রোক হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। ওকে। আর এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি খাদ্য অ্যাভয়েড করা উচিত যাতে স্ট্রোক না হয়? হ্যাঁ, তো খাদ্যের অ্যাভয়েড করার মধ্যে হচ্ছে তৈলাক্ত জিনিস, অতিরিক্ত ক্যালোরি, জাঙ্ক ক্যালোরি, যেগুলো হঠাৎ করে আপনার ক্যালোরি বাড়াবে। মনে রাখবেন যে যে জিনিসগুলো আপনার ডায়াবেটিস বাড়াতে পারে, যে জিনিসগুলো ব্লাড প্রেশার বাড়াতে পারে, সেই সব খাদ্যই আপনার ক্ষেত্রে স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা ভ্যাসকুলার রিস্কের ফ্যাক্টর বাড়তে পারে, সুতরাং সেগুলো অ্যাভয়েড করাটা বাঞ্ছনীয়। আর যদি বলেন যে কি কি খাওয়া উচিত, তাহলে বলবো শাকসবজি বেশি করে খান। তো তেল কম দিয়ে যদি আপনি রান্না করতে পারেন এবং আপনি যদি সঠিক প্রপোর্শনে তেল নিতে পারেন, তাহলে কিন্তু আপনার খাওয়ার পুষ্টি এবং নিউট্রিশন এবং পজিটিভ গুণটা অনেক বেশি হয়। আচ্ছা। আর আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এখন মানে ইয়াং জেনারেশনরা তো অনেক কিছু মানে না, কারণ এখন লাইফস্টাইলটা তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন কারণে। তারপরে একটা বাক্যই আমরা বলি যে জেনারেশন গ্যাপ। তো যেটাই বলুন না কেন, এখানে করবেন না, মানে যাতে স্ট্রোকের ঝুঁকি বা হার্ট অ্যাটাকের ঝুঁকি না থাকে। আমি স্ট্রোকের কথাই বলবো। মানে অপরিহার্য কোনগুলো, যেগুলো একদমই করা উচিত না, এগুলো আপনারা করবেন না, মানে একদম করবেনই না, অপরিহার্য যেগুলো, সেগুলো একটু। হ্যাঁ, মানে যেটা করবেন না সেটা হচ্ছে নিজেকে অবহেলা করবেন না। যা করতে হলে আপনি ভালো থাকবেন সেটাকে প্রায়োরিটাইজ করুন, বাকি সবকিছু আসবে যাবে। হেলথ চলে গেলে আর কিছু আসবে না, আর কিছু করতেও পারবেন না। সেটা রাখার জন্য নিজেকে সময় দিন, নিয়মিত এক্সারসাইজ করুন। যেটা করবেন না সেটা হচ্ছে অ্যাডিকশন অ্যাভয়েড করুন, অতিরিক্ত স্ট্রেস অ্যাভয়েড করুন, টার্গেট ওরিয়েন্টেড লাইফ অ্যাভয়েড করুন। আপনার বস বা আপনার চাকরি বা আপনার ডোমেস্টিক এনভায়রনমেন্ট আপনাকে অনেক টার্গেটসের দিকে ঠেলে দেবে, কিন্তু আপনার হেলথের থেকে বড় টার্গেটকে কাউকে রাখবেন না। এটাই আমার একমাত্র লাস্ট ইম্পর্টেন্ট মেসেজ। ভেরি গুড, খুব ভালো লাগলো। আপনার সময় আমাদের খুবই কম, আমরা এখানে আজকের আলোচনা শেষ করছি, আবার পরে আর একদিন আসবো। নমস্কার স্যার, খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন।